হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ 1998 সালের প্রিভিয়াস ইয়ারের গণিতের সমাধান। আগে যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 করিয়েছি, আজকে আমরা পার্ট 3 শুরু করব। তোমরা যারা এই 1998 সালের কোয়েশ্চেনের ট্রান্সলেটেড বেঙ্গলি ভার্সন পেতে চাও, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। ওখানে আমি এই পিডিএফটি দিয়ে দেবো, বাংলা যেটা অনুবাদ করা আছে সেটা তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। আর এই বঙ্গ অনুবাদের মধ্যে যদি কোনো রকমের ভুল থাকে বা কোনো সমস্যা মনে হয় কারো, অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর তোমরা যারা পুরোনো প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখোনি, তারা দেখে নাও, কারণ WBPSC ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি করে দাও। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো 7.5 × 0.1 সমান কত জানতে চেয়েছে, অর্থাৎ এখানে গুণ করতে দিয়েছে। তো এখানে দেখো, এখানে যদি এটাকে 75 ভাবি আর এটাকে 1 ভাবি, তাহলে 75কে 75 আসবে। কিন্তু এখানে গল্পটা কি, গল্পটা হচ্ছে যে কটার আগে দশমিক সেটাই তোমাকে বলতে হবে, আর কিছুই না এটাতে। তো এখানে একটার আগে আর এখানে একটার আগে, তাহলে টোটালে কটার আগে হবে, দুটোর আগে দশমিক হবে, ঠিক আছে। এবং সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো দেখো কোথায় আছে দুটোর আগে, এইখানে দেখো দুটোর আগে দশমিক আছে, ঠিক আছে। এবং এই অপশন এ, এটাই হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। 50 এবং 100-এর মধ্যে 17 এর গুণিতক, মানে 17 এর গুণিতক যোগফল, মানে 17 যতগুলো গুণিতক আছে তাদের যোগফল আর কি, ঠিক আছে। তাহলে 50 আর 100-এর মধ্যে 17 এর সকল গুণিতকের পরিণামটা গুণিতকের যোগফল, ঠিক আছে। অর্থাৎ 17 দিয়ে ভাগ যাবে এরকম সংখ্যাগুলো সবগুলোকে যোগফল করতে হবে, যেগুলো কত আছে 50 থেকে 100-এর মধ্যে আছে। তো দেখো এগুলো করার জন্য, যেহেতু এটা মানে ছোটো সংখ্যা আছে, সুতরাং তুমি এমনি করে নিতে পারবে। দেখো 17 × 17, 17 × 34, তাহলে 3 17 51। তাহলে প্রথম যেটা সংখ্যা 17 দিয়ে ভাগ যায় সেটা কিন্তু হচ্ছে 51, ঠিক আছে। এবং এই 100-র কাছাকাছি যে সংখ্যাটা 17 দিয়ে ভাগ যায় সেটা কত বলো, সেটা হচ্ছে দেখো 5 17 85, কারণ 6 17 102 হয়ে যাবে। অর্থাৎ শেষে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 5 17 85, আর 6 17 যখনই করবে 102, অর্থাৎ 102 মানে 100-র উপরে চলে যাবে, সেটা হতে পারবে না। অর্থাৎ 51 এই 85, অর্থাৎ 51 তারপরে আবার 17 যোগ করবা, তারপরে একবার 17 যোগ করবা, দেখবা এই 85 অবধি যাবে, ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা যোগ করলে পরে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো 51-এর উপরে কত আছে দেখো, 4 17 কত হয় বলো, 68 হয়, ঠিক আছে। আর 5 17 দেখো 85 হয়। অর্থাৎ এই তিনটি মাত্রই সংখ্যা আছে যেটা কি 50 থেকে 100-এর মধ্যে আছে এবং 17-এর গুণিতক। এবার এই তিনটিকে জাস্ট যোগ করে দাও, তারপরে তোমার অ্যান্সার চলে আসবে। চলো যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, 5 আর এই 6 11, 11 আর 8 হচ্ছে 19, 19 মানে হচ্ছে 190। আর এখানে কত থাকছে দেখো, 8 আর এই 1 9, 9 আর 5 14, এখানে আর 14 যোগ করতে হবে, 4 10 0 হাত থেকে 1 2, 204 আসছে, ঠিক আছে। দেখো 204 কত আছে, অপশন এতে আছে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 7 সেমি বেশি, যদি এর পরিসীমা 126 সেমি হয় তবে ক্ষেত্রফল কত। এখানে দেখো একটা আমি আঁকছি, এটা আমার একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এর যেটা প্রস্থ এক্স, দৈর্ঘ্য তার থেকে 7 বেশি, মানে x + 7, ঠিক আছে। এখন কী দেওয়া আছে, তোমার পরিসীমা দেওয়া আছে। পরিসীমার কি ফর্মুলা বলো, পরিসীমার ফর্মুলাটা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যর সাথে কী করতে হবে, প্রস্থ যোগ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এখন দেখো প্রস্থের মান দেওয়া আছে, পরিসীমার মান দেওয়া আছে, পরিসীমার মান কত 126। তাহলে এই 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থে যদি আমরা এই দৈর্ঘ্যের জায়গায় আর প্রস্থের জায়গায় যদি মান বসিয়ে দিই, তাহলে পরে কিন্তু আমরা কী হবে, এই সমীকরণ থেকে আমরা সেইটা = 126 লিখতে পারবো। অর্থাৎ 2 × দৈর্ঘ্য কত দেখো আমার x + 7, প্রস্থ কত x, এইটা যেটা বের করলাম আমরা, এটা হলো পরিসীমা। এইটুকু হচ্ছে দৈর্ঘ্য আর এইটুকু হচ্ছে প্রস্থ, এবং তার মানে দেখো কোয়েশ্চেন দেওয়া আছে কত 126। এই দুই দিয়ে এখানে ভাগ করে দেবো প্রথমে, তাহলে x আর এখানে একটা x, তাহলে কটা x হয়ে গেলো, দুটো x, প্লাস তার সঙ্গে কত থাকলো 7 = এখানে 2 দিয়ে ভাগ করলে 6 2 × 12, 3 2 × 6, অর্থাৎ 63 আসছে। এবার 2x = কত হবে, এই 63 আর এই 7টা প্লাসে আছে, ওই পরে গেলে কী হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস করে দাও, সরি এখানে 7 হবে। তো বিয়োগ করে দেখো কত আসছে, 63 থেকে 7 বাদ দাও, তাহলে কত আসছে দেখো, এখানে 56 আসছে, ঠিক আছে। তাহলে x = কত হবে, অবস্থায় আছে, ওই পরে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 56/2 হবে, সমান হবে 28, ওকে। 28 × 56, অর্থাৎ x-এর মান চলে আসলো 28, অর্থাৎ আমাদের প্রস্থ চলে আসলো কত 28। আর আমাদের যেটা দৈর্ঘ্য সেটা কী হবে, তার থেকে আরও 7 বেশি, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য হয়ে যাবে 8 আর 7, 28 আর 7 যোগ করে কত হবে 35, ঠিক আছে। এখন যে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের ফর্মুলা কী বলো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্যের সঙ্গে কী গুণ করতে হবে, ইন্টু প্রস্থ। তো দেখো এখানে কত আমাদের, এখানে হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে 35 আর প্রস্থ হচ্ছে 28, ঠিক আছে।
এই দুটোকে গুণ করো, তাহলে পরে তোমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো অ্যান্সার এখানে গুণ করে দিচ্ছি আমি, দেখো 35 আর এখানে 28। দেখো 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 3 8 24 আর 5 2 10, 24 আর 10 34, 34 আর 4 হচ্ছে সরি 5 2 3 8 24 আর 5 2 10, 34, 34 আর 4 হচ্ছে 38, 38 আর 8 হাতে থাকে 3, 6 2 3 2 6, 6 আর 3 9, অর্থাৎ 980 আসছে। ঠিক আছে, 980 কী হবে, বর্গ সেমি, যেহেতু সব সেমিতে আছে আর ক্ষেত্রফল হলে তার আগে বলছি সরি ক্ষেত্রফলের সাথে সবসময় কী আসে, বর্গ আসে, সেই জন্য বর্গ সেমি। দেখো 980 বর্গ সেমি অপশান ডিতে আছে এবং এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো, নিম্নের সংখ্যা চারটির মধ্যে সবচেয়ে ছোট কোনটি জানতে চাইছে তোমাকে। ঠিক আছে, দেখো তাহলে প্রথম আছে 0.5, এটা ক্যালকুলেশন করতে হবে, যেহেতু 0.5 ওটা আছেই। এইটা দেখো কত হবে, 5 5 25, 5 স্কোয়ার মানে কত, 5-এর সঙ্গে 5 গুণ, 5 5 25। এখন দেখো এখানে একটার আগে দশমিক আছে, স্কোয়ার যখনই করবো এটা দুটোর আগে দশমিক হয়ে যাবে, অর্থাৎ 0.25 হয়ে যাবে। এবার এটা যেহেতু দুটো ডিজিট আসলো, সেই জন্য এটাকে দুটো ডিজিটটা করার জন্য আমি একটা শূন্য বসে দিলাম। ঠিক আছে, তাহলে এটা 50, এটা 25, যাতে তুমি তুলনা করতে সুবিধা হয় তোমার। ঠিক আছে, এবং এইটাতে কত 0.49, তাহলে এটা 49। ঠিক আছে, তাহলে এখন আপাতত এগুলোর মধ্যে সবথেকে ছোটো কিন্তু এটা। এখন আমাদের শুধুমাত্র এইটার মান বের করতে হবে। দেখো 0.5 আছে মানে কি, একটার আগে দশমিক আছে, তাহলে 5/10 তার রুট ওভার। ঠিক আছে, ইকুয়াল টু, এখানে আমরা একটা কাজ করে উপর নিচে 10 দিয়ে গুণ করে দিলে, 10 দিয়ে গুণ করে দিলে কত হবে, এটা 5 10 50 আর নিচে আসবে 10 10 100। কেন করলাম এরকম, কারণ নিচেরটা আমি বর্গমূল করতে পারবো, কারণ 100 বর্গমূল আমরা জানি কত 10, আর এই 50-এর বর্গমূল আমরা করতে পারবো না, কিন্তু আইডিয়া করতে পারবো। দেখো 50-এর জায়গায় যদি 49 আসতো তাহলে তো 7 আসতো। ঠিক আছে, আমি এটা মনে ধরে নিচ্ছি যেটা 49। ঠিক আছে, তাহলে একটার আগে দশমিক, তাহলে 10 আছে বলে একটার আগে দশমিক। ওকে, তাহলে 0.7 হতো বা তার থেকে একটু বেশি হতো, কারণ এখানে যেহেতু 50 আছে তার থেকে একটু বেশি হতো, অর্থাৎ আমাদের এখানে আসতো 0.7 প্লাস, অর্থাৎ সামথিং একটু বেশি হতো এর থেকে। ঠিক আছে, তো এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা 50 আছে, এটা 25, এটা 49, এটা 7 মানে এটা 70। ঠিক আছে, তাহলে এই দেখো 25টা হচ্ছে সবথেকে কম, যেটা কোথায় আছে দেখো 25, এই সিতে আছে অপশন, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি ট্যাপ কল একটি চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ করতে পারে এবং অন্য একটি ট্যাপ কল 15 মিনিটে খালি করতে পারে। যখন চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ তখন উভয় ট্যাপ কল একসঙ্গে চালু করা হয়, চৌবাচ্চাটি কত সময় খালি করবে। দেখো আগে আমরা পুরোটাই খালি করতে কত সময় লাগে সেটা দেখে নেবো, যেহেতু অর্ধেক পূর্ণ আছে সুতরাং 2 দিয়ে ভাগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, দেখো একটা 20 মিনিটে পূর্ণ করে আর একটা 15 মিনিটে খালি করে, তাহলে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি বা ট্যাঙ্কে যেটা জল ধরে তার পরিমাণ আসবে, দুজনের লস হবে, এই দুজনের লস কত হবে 20 আর 15 লস হবে হচ্ছে 60। তাহলে এই 60কে 20 দিয়ে ভাগ করলে 3 20 60, অর্থাৎ জল প্রবেশ করে কত প্রতি মিনিটে 3 লিটার করে, আর বের হয়ে কত এই 60কে এই 15 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে 4 15 60। ঠিক আছে, অর্থাৎ প্রতি মিনিটে 4 লিটার করে খালি হয়ে যায়। ঠিক আছে, তার মানে কি এখান থেকে স্পষ্ট তার একটা ধারণা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যেহেতু খালি বেশি করে হচ্ছে আর জল যেহেতু বেশি প্রবেশ করছে, তার মানে কি একসময় চৌবাচ্চাটা কিন্তু খালি হয়ে যাবে। আর কোশ্চেন দেখো তাই চেয়েছে যে চৌবাচ্চাটি কত সময়ে কী হবে, খালি হবে। ঠিক আছে, এখন দেখো 3 প্রবেশ করছে আর 4 খালি হয়েছে, তাহলে কি প্রতি মিনিটে দেখো 1 লিটার করে খালি হয়েছে, তাহলে 3 প্রবেশ করছে আর 4 খালি হয়েছে, মানে কি প্রতি মিনিটে 1 লিটার করে খালি হয়েছে, অর্থাৎ 4 - 3 = 1, অর্থাৎ প্রতি মিনিটে 1 লিটার করেই খালি হচ্ছে। তাহলে এই 60 লিটার জল খালি হতে কত সময় লাগবে, 60/1 = কত 60 মিনিট সময় লাগবে, সেটা হচ্ছে পুরো এই চৌবাচ্চাটা খালি হওয়ার জন্য। কিন্তু আমার তা তো বলেনি, আমার বলে যে অর্ধেকের জন্য কত সময় লাগবে, তাহলে যদি 60 মিনিট যদি গোটার জন্য লাগতো, তাহলে অর্ধেক যখন পূর্ণ অবস্থা থাকবে তার জন্য অর্ধেক টাইম লাগবে, অর্থাৎ 30 × 60 = 30 মিনিট সময় লাগবে। ঠিক আছে, চলো কোথায় আছে দেখো অপশান এতে আছে, এবং এটাই হয়ে যাবে কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে চলো, 2 কর্মচারীর দৈনিক মজুরির অনুপাত হচ্ছে 3:4, একজন অন্যজনের চেয়ে 35 টাকা বেশি পায়, তাদের মোট দৈনিক আয় কত। দেখো 3:4 হচ্ছে তাদের অনুপাত, তাহলে একজন থেকে আরেকজন কত বেশি পেচ্ছে, এখানে দেখো 1 বেশি পেচ্ছে, এই 1-এর মানে হলো 35। আমাদের কি চাই, তাদের মোট আয় কত, তাহলে মোট আয় কত, এখানে দেখো 4 + 3 = কত 7, তাদের মোট আয় হচ্ছে 7, অর্থাৎ আমাকে 7-এর মান বের করতে হবে। 7-এর মান কত 35-এর সঙ্গে 7-এর গুণ করে দেবো, অর্থাৎ 35 × 7 গুণ করো, 5 × 7 = 35, 5 হাতে থাকে 3, 3 × 7 = 21, 21 × 3 হচ্ছে 24। ওকে, 245 কোথায় আছে দেখো 245 অপশান বিতে আছে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। চলো, একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করে 8 সেকেন্ডে, তার মানে কি যখনই কোনো খুঁটিকে অতিক্রম করবে, খুঁটির কোনো কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না। ঠিক আছে, সেই জন্য ওই সময়তে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে,
অর্থাৎ 8 সেকেন্ডে যেটা যাবে সেটা হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য, আমরা ট্রেনের দৈর্ঘ্যকে টি বললাম, ঠিক আছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে 24 সেকেন্ডে, কত সেকেন্ডে? 24 সেকেন্ডে 200 মিটার সেতুকে অতিক্রম করছে। তখন 200 মিটার সেতুকে অতিক্রম করবে, তখন ট্রেনের দৈর্ঘ্য তো করবে, প্লাস ওই সেতুর যে 200 মিটার দৈর্ঘ্য সেটাও অতিক্রম করবে। এখন দেখো যখনই আমি এইটা থেকে এটা বিয়োগ করে দেবো, অর্থাৎ এটা পার্থক্য করার চেষ্টা করবো, তখন এই 24 - 8 মানে হচ্ছে 16। এই 16 সেকেন্ডে যেটা যাবে সেটা দেখো ট্রেনের দৈর্ঘ্যের উপর আর নির্ভর করবে না, কারণ এখানেও ট্রেনের দৈর্ঘ্য আছে, এখানেও ট্রেনের দৈর্ঘ্য আছে, দু জায়গা থেকে ট্রেনের দৈর্ঘ্য আমি বাদ দিয়ে দিলাম। তাহলে 16 সেকেন্ডে যেটা যাবে সেটা হচ্ছে এই 200 মিটার। ব্যাস, এতটুকুই আমাদের কাজে লাগবে। এবার কী কাজে লাগাবে এটা? 200 মিটার, এইটাই তোমাদেরকে কাজে লাগাতে হবে। কীভাবে কাজে লাগাবে সেটা দেখো। আমি কি বলেছিলাম? 8 সেকেন্ডে যেটা যায় সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে 16 সেকেন্ডে যদি 200 মিটার যায়, তাহলে আমরা 8 সেকেন্ডে যে দৈর্ঘ্যটা যায় সেটা বের করবো, অর্থাৎ 8 সেকেন্ডে কত যায় সেটা বের করবো, এবং সেটাই হয়ে যাবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। দেখো 16 সেকেন্ডে যদি 200 মিটার যায়, তাহলে এই 16কে 8 বানানো সহজ। কী করবা? অর্ধেক করে দেবো, অর্থাৎ 1/2 গুণ করে দেবো, অর্থাৎ 16-র অর্ধেক কত? 8। এখানে তাহলে অর্ধেক করে দাও, 200-র অর্ধেক কত? 100। ওকে, এবং এটাই কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে, এটা অপশান বিতে আছে, ঠিক আছে। এবং এটা হয়ে যাবে তোমাদের ট্রেনের দৈর্ঘ্য। চলো কতখানে? 2337 ইন্টু 2341, এ কত যোগ করলে যোগফলটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো পূর্ণবর্গ সংখ্যার জন্য এখানে একটা সুন্দর ট্রিক আছে। দেখো এখানে লক্ষ্য করতে হবে, দেখো এইটা কিন্তু তোমার 39-এর থেকে, ভালো করে বুঝবে, এটা 39-এর থেকে দেখো এদিকে এটা +2 বেশি, আর এটা দেখো +2 বলছে -2 কম। এই জিনিসটা দেখে তোমাদেরকে এখানে লিখতে হবে, অর্থাৎ এই 2337 যেখানে আছে, ঠিক আছে, 23 যেখানে 37 আছে, আমরা ওই জায়গাটা লিখবো 2339 লিখে -2 করবো। তবে দেখো এটা কত হয়ে গেলো? 2337 হয়ে গেলো। আর যারা 2341 আছে ওই জায়গাটা লিখবো 2339 +2 লিখবো, তাহলে দেখো এটা কী হয়ে যাবে? 41 হয়ে যাবে। অর্থাৎ আমাদের দুটো সংখ্যা কিন্তু লিখে ফেলেছে। এরকম করে লেখার একটা কারণ, তাহলে এটা দেখো এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে এটা a + b, এটাকে a মনে করো, এটাকে b মনে করো, তাহলে এটা a - b, তাহলে a + b ইন্টু a - b, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে a² - b²। তাহলে a² - b² মানে কি? এই 2339-এর স্কোয়ার, ওটা হচ্ছে a² - b² মানে হচ্ছে 2-এর স্কোয়ার। এবার এটাকে যদি আমি পূর্ণবর্গ করতে চাই, পূর্ণবর্গ মানে কি? এইটা হচ্ছে পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, তাহলে সবথেকে কম কত যোগ করতে হবে? যদি আমি এর সঙ্গে +2² যদি যোগ করে দিই, তাহলে এটা কেটে যাবে, তার মাত্র শুধুমাত্র এই সংখ্যাটাই থাকবে, এবং এটা একটা যেহেতু এটার মতো একটা স্কোয়ার আছে, তখন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি? এই 2² যোগ করতে হবে। তাহলে 2² মানে কত? 2² মানে হচ্ছে 2 × 4, অর্থাৎ তোমাকে 4 যোগ করতে হবে, যেটা অপশান সিতে আছে, ঠিক আছে। চলো, 10 বছর আগে একজন মা এবং তার মেয়ের বয়সের যোগফল ছিল 45, তাদের বর্তমান বয়সের অনুপাত 9:4 হয়, তবে মেয়ের বর্তমান বয়স কত? দেখো এখানে মনে করো বর্তমান, এটা মনে করো বর্তমান, ঠিক আছে। বর্তমানের অনুপাত হচ্ছে 9:4, কিন্তু 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল কত? 45। 10 বছর আগে যদি 45 থাকে, ভালো করে বুঝবো, তাহলে বর্তমানে নিশ্চয়ই এরও 10 বয়স, অর্থাৎ মায়েরও 10 বছর বয়স বেড়েছে, আর তার মেয়েরও 10 বছর বয়স বেড়েছে, অর্থাৎ 20 বছর বয়স বেড়েছে, অর্থাৎ 45 + 20 কারণ হচ্ছে 65। এটা হচ্ছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি। তাদের বর্তমানে বয়সের অনুপাত কত? 9:4, তাহলে তাদের সমষ্টি কত? 9 আর 4 13, অর্থাৎ এই 13-র মানই হচ্ছে আমার 65। তাহলে একের মান কত? একের মান হচ্ছে 5, 13, 65। কী চেয়েছে? তবে মেয়ের বর্তমান বয়স কত? মেয়ের বর্তমান বয়স কত? 4, তাহলে 4-এর মান বের করতে হবে। 4-এর মান কত হবে? 4 × 5 = 4 × 5 = 20, অপশান বি, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। চলো, রেল ভাড়ায় 16.2/3% বৃদ্ধি হলে একজন যাত্রীর জন্য যাত্রাপথের ভাড়া 16 টাকা বেশি দিতে হয়, তাহলে আসল ভাড়া কত? দেখো 16.2/3 মানেটা কি? 16.2/3% মানে হচ্ছে 1/6, ঠিক আছে। কারণ কি বলতো? 6 16 96 হয়, আর 4 থেকে 4 মানে হচ্ছে তোমার 4/6 মানে 2/3, ঠিক আছে। অর্থাৎ 16.2/3কে তুমি যদি 100টা নিচে করে দাও, দিয়ে কাটাকাটি করো, দেখবে 1/6 আসবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এটা ডাইরেক্ট লিখে দিলাম, এবং তোমাদের এক্সামিনেও কিন্তু এটাই লিখতে হবে, কারণ এগুলো তোমাদেরকে মনে থাকতে হবে যে কোনটা মানে ভগ্নাংশের ফ্র্যাকশন ভ্যালু কী হবে, অর্থাৎ ভগ্নাংশটা মনে রাখতে হবে, তবে তোমরা কিন্তু তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, ঠিক আছে। এখন দেখো কী বলেছে, রেল ভাড়ায় এত % বৃদ্ধি হলো, তোমার কি আগে যদি 6 টাকা ভাড়া লাগতো, তাহলে 1 টাকা বৃদ্ধি পেত, তাহলে 1 টাকা যদি বৃদ্ধি পেত, তাহলে কত টাকা হয়ে যেত বলো? 60 টাকা হয়ে যেত, ঠিক আছে। এবং একজন যাত্রীর জন্য যাত্রাপথের ভাড়া 16 টাকা বেশি দিতে হয়। কত টাকা বেশি দিতে হয়? 16 টাকা, এখানে এটা নোট করে রাখো। আর এখান থেকে দেখতে পাচ্ছ ক টাকা বেশি দিতে হচ্ছে? 6 টাকা থেকে 60 টাকা হয়ে গেছে, মানে 1 টাকা বেশি দিতে হচ্ছে, তার মানে এই 1-এর মানই হচ্ছে 16, বুঝতে পারলে? এখন দেখো তাহলে আসল বাস ভাড়া কোনটা? এইটা হচ্ছে আসল বাস ভাড়া, আর এটা হচ্ছে বেড়ে হয়েছে, ঠিক আছে। আগে এটা ছিল, এটা হচ্ছে আসল, অর্থাৎ আমাকে 6-এর মান বের করতে হবে। 6-এর মান কত? 6 16 96। ওকে, দেখো কোথা আছে? অপশান
শীত আছে, এবং এটাই হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে দিই, অনেকে এইটাকে আসল মনে করতে পারে যে আসল ঘোড়া এটা না, এটা বলেছে এটা বৃদ্ধি হলে, বলেছে বৃদ্ধি হয়নি, বৃদ্ধি হলে পরে এরকম সিচুয়েশন হতো, তার মানে কি এটাই আসল। ঠিক আছে, এবং এটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন দিয়েছে তোমাদেরকে ওখানে। ঠিক আছে, চলো 486 কিমি পার ঘন্টা গতির সমান কোনটা? দেখো মিটার পার সেকেন্ডে সব আছে, দেখো মিটার পার সেকেন্ড করতে চাই কী করতে হবে আমি বলেছিলাম আগের দিনকে, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকেও 5/18 দিয়ে গুণ করে দাও, 486কে 5/18 দিয়ে গুণ করলে পরে আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো কাটাকাটি করার চেষ্টা করো, 9 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করি আমি, 9 দুগুণে 18, এখানে 9 দিয়ে কাটাকাটি করলে 5 9 45, 3 36, 4 9 36, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 27 দুগুণে 54, এবার 5-এর সঙ্গে এই 27-এর গুণ করো, 5 7 35, 5 হাতে থাকে 3, 5 দুগুণে 10, 10 7 13, কত আসছে 135 আসছে, 135 মিটার পার সেকেন্ড। দেখো অপশান বিতে আছে, এবং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 36 কিমি যেতে 30 ঘন্টা সময় নেই, ফেরার পথে ওই একই দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা সময় নেই, তাহলে স্থির জলে 45 কিমি দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে জানতে চাইছে। দেখো এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে নৌকার বেগ কীভাবে বের হয়। নৌকার বেগ, ঠিক আছে, নৌকার বেগ যেটা বের হয় সেটা হচ্ছে অনুকূলে বেগ, কী বললাম, অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, এটা করলে পরে যেটা বের হয় সেটা হচ্ছে নৌকার বেগ। তো আমাদেরকে প্রথমে নৌকার বেগ বের করতে হবে, কারণ কি স্থির জলে বলেছে যেহেতু, সুতরাং স্রোত থাকবে না, তারপরে আমার কার বেগ লাগবে, নৌকার বেগ লাগবে। এখন দেখো 36 কিমি যায় কত ঘন্টায়, 3 ঘন্টা সময় নেই, এটা কিসের, এটা অনুকূলে, তাহলে অনুকূলে যেটা অনুকূলে বেগ, ঠিক আছে, অনুকূলে বেগ কত হবে বলো, 36 কিমি যায় কত ঘন্টায়, 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটাই হচ্ছে বেগ, 3 12 36, অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার, এটা হলো অনুকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগ কী হবে, ওই একই ডিস্টেন্স, ঠিক আছে, অর্থাৎ 36 কিমি যেতে ক ঘন্টা সময় লাগে, 6 ঘন্টা, 6 6 36, এখানটা কত আসলে 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ অনুকূলে বেগ আর আমার প্রতিকূলে বেগ বের হয়ে গেল। তাহলে নৌকার বেগ তো এখান থেকে বের করে নিতে পারবো, অনুকূলে বেগটা কত বলো, অনুকূলে বেগ হচ্ছে 12, আর প্রতিকূলে বেগ কত 6/2, তাহলে 12 আর এই 6 18কে 2 দিয়ে ভাগ করলে 9 2 18, তোমার 9 আসলো। ঠিক আছে, তাহলে আমার যেটা নৌকার বেগ সেটা চলে আসলো কত, 9। এখন দেখো 45 করে যেতে হবে, কত যেতে হবে, 45 যেতে হবে। তাহলে তুমি যদি 45 যেতে চাও, 45 কিমি, আর তোমার যদি 9 ঘন্টা সময় লাগে, নৌকার বেগ যদি 9 কিমি পার ঘন্টা হয়, তাহলে 45 কিমি যেতে কত সময় লাগবে, এখানে দূরত্ব বাই বেগ করতে হবে, কী বললাম, দূরত্ব বাই বেগ করলে পরে এটা সময় কী হয়ে যায়, এটা সমানই হয়ে যায় সময়। ঠিক আছে, তাহলে 45 কিমি দূরত্ব আর নৌকার বেগ হচ্ছে কত, 9, তাহলে 5 9 45 = 5 আওয়ার, অর্থাৎ 5 ঘন্টা তোমার সময় লাগবে। কোথায় আছে দেখো, অপশন এতে আছে, এবং এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 বছরের কোনো মূলধনের উপর সরল সুদ মূলধনের 1/4 অংশ হলে সেই অর্থ কত বছরে দ্বিগুণ হবে। তার মানে কি, দেখো মূলধন তোমার যদি 1 টাকা হয়, তার মানে সুদ হয়েছে কত, 1/4 টাকা, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, মূলধনের 1/4 মানে কি, তোমার মূলধন অর্থাৎ আসল যদি 1 টাকা হয়, তোমার সুদ হয়েছে কত টাকা, সুদ হয়েছে তোমার 1/4 টাকা। ঠিক আছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে সিচুয়েশন হচ্ছে সেই অর্থ কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি, 1 টাকা ছিল তোমার হয়ে গেছে ক টাকা, 2 টাকা, তারপর বেড়েছে ক টাকা, 1 টাকা, অর্থাৎ সুদ হয়েছে তোমার কতক্ষণে, 1 টাকা। ওকে, অর্থাৎ 1 টাকা সুদ হলে সেই মানে 1 টাকা সুদ হতে তোমার কতটুকু সময় লাগবে সেটা তোমাকে জানতে চাইছে। তাহলে পরে এখানে দেখে নাও, প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে 1/4 সুদ হইতে সময় কত লাগে বলেছে, 2 বছর, তাহলে 1 টাকা সুদ হতে কত সময় লাগবে, এই 4টা দিকে গুণ হয়ে যাবে, 4 2 8, অর্থাৎ 8 বছর সময় লাগবে। আর আমরা তো 1 টাকা সুদ হতেই সময় চাই, কারণ কি 1 টাকা ডবল হয়ে যাওয়া মানে কি 1 টাকা সুদ হয়ে যায়। ঠিক আছে, 1 টাকা ক টাকা হয়ে গেছে, 2 টাকা, তার মানে এই ক্ষেত্রে সুদ হয়েছে ক টাকা, 1 টাকা, যখন ডবল হয়ে গেছে তার মানে আসলে সমানই সুদ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 1 টাকা সুদ হতে যেটা সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 1/4 টাকা সুদ হতে সময় লাগে 2 বছর, তাহলে 1 টাকা সুদ হতে সময় লাগবে এই 4 2 8 বছর। ঠিক আছে, এবং এটাই উত্তর হিসেবে যেটা অপশন সিতে আছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আরেকটা বলি সুন্দর, সেটা দেখো 1/4, আবার 1/4, আবার 1/4, আবার 1/4, এখানে 4 বার যেটা 1/4 যোগ করি, দেখো কত আসছে, উপরে 1 2 3 4 আসছে, আর নিচেও 4, 4/4 কেটে গেলে কত আসলো, 1। ওকে, অর্থাৎ দেখো এখানে 1 টাকা চলে আসলো। ঠিক আছে, এখন দেখো এইটার জন্য 2 বছর সময় লাগবে, 1/4, এটার জন্য 2 বছর, এটার জন্য 2 বছর, এটার জন্য 2 বছর, অর্থাৎ 2 2 2 4, এখানে দেখো 4/2 আছে, মানে 4 2 8 বছর সময় লাগবে, বুঝতে পারলে। অর্থাৎ 1/4টা ওটা ভাঙছি, কবার 4 বার ভাঙছি, তবে তো সেটা 1 টাকা হবে। ঠিক আছে, কারণ কি আমার সুদ বাই করতে হবে কত টাকা, 1 টাকা। ঠিক আছে, এখানে দেখো 1 টাকা সুদ বাই করতে হবে। ঠিক আছে, আর প্রতিটা 1/4 জন্য 2 বছর সময় লাগে, সেজন্য টোটালে 8 বছর সময় লাগে। ঠিক আছে, চলো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের দ্বিগুণ
একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল 1800 বর্গমিটার, এর দৈর্ঘ্য কত মিটার তা জানতে চাইছে। দেখো এখানে প্রস্থ জানা নাই, আমার প্রস্থটাকে এক্স ধরে নিয়েছি, আর দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ মানে 2x, ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে ক্ষেত্রফল, অর্থাৎ 2x × x, এটা মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানই হচ্ছে 1800। দুই দিকে কাটাকাটি করছি, দেখো 9 × 18 900, তাহলে এখানে x গুণ করলে কত আসবে, এটা x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের মান কত হলো আমার 900, তাহলে x এর মান কত আসবে √900, 900 বর্গমূল কত বলো 30, আর 30টা বলছি সরি, এক্সটার মানটা কি ছিল, এক্স এর মানটা ছিল আমার প্রস্থ, অর্থাৎ আমার প্রস্থ চলে আসলো কত 30, কিন্তু আমাদেরকে প্রস্থ বের করতে বলেনি, কি বের করতে বলেছে, দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্যটা হচ্ছে কার, প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ তোমার কত আসছে 30, তার দ্বিগুণ করে দাও, 30 দুগুণে 60, 30 দুগুণে 60, কোথায় আছে দেখো অপশন ডিতে আছে, এবং এটা হিসেবে কোশ্চেনের অ্যান্সার। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, একটি দ্রব্য 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। দেখো 11% ক্ষতি হয় মানে কি, 11% ক্ষতি হয় এটার মানে হচ্ছে তোমার কাছে 100 টাকা থাকতো, ঠিক আছে, তাহলে পরে সেই জিনিসটা তুমি কত টাকায় বিক্রি করতে, 11 টাকা কমে বিক্রি করতে, অর্থাৎ তুমি 89 টাকায় বিক্রি করতে, কারণ 100 - 1100 মানে হচ্ছে 89 টাকা। এখন এই 89 মানই হচ্ছে 178, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে সিচুয়েশন কি, দ্বিতীয় ক্ষেত্রে সিচুয়েশন হচ্ছে 11 টাকা লাভ করতে হবে, তাহলে 100 টাকা তোমার কাছে যদি দাম হয়, তাহলে তুমি যদি 11 টাকা লাভ করতে যাও, তাহলে তোমাকে সেটাকে 111 টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ তোমাকে 111 মান বের করতে হবে, তাহলে এইটা ডবল দেখো হচ্ছে 178, তাহলে একের মান কত, একের মান হচ্ছে 2, তাহলে 111 মান কত হবে, এর ডবল, অর্থাৎ 111 × 2, অর্থাৎ 2 × 2 2 × 2 2 × 2, অর্থাৎ কত টাকায় বেচতে হবে, 222 টাকায় বেচতে হবে, ঠিক আছে, যেটা অপশন কোথায় আছে দেখো ডিতে আছে, এবং এটা হিসেবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, দুটি সংখ্যার যোগফল 128 এবং তাদের ভাগফল 3, সংখ্যাগুলির পার্থক্য কত জানতে চেয়েছে। দেখো এইখানে যখনই এরকম ভাগফল দেওয়া থাকবে, ঠিক আছে, তখনই সবসময়তে একটা জিনিস মাথায় রাখবে, ভাগফল মানে কি বলতো, x/y = 3, ওকে, অর্থাৎ 3-এর নিচে কিছু না মানে 1 আছে, তার মানে কি একটা সংখ্যা হচ্ছে 3 আর একটা সংখ্যা হচ্ছে 1, এটা কিন্তু তুমি মনে করে নিতে পারবে, অর্থাৎ আমার একটা সংখ্যা হলো 3x আর একটা y আর একটা সংখ্যা হচ্ছে 1 মানে 1, এবং এই দুটি যোগফল করে দিয়েছে 128, এবং এখানে আমরা যদি যোগ করি 3 আর 1 4, এই 4-এর মানই হচ্ছে 128, তাহলে 1-এর মান কত, 3 × 4 = 12, 4 × 2 = 8, অর্থাৎ 1-এর মান 32, কী চাই, সংখ্যাগুলোর পার্থক্য চাই, পার্থক্য কত এখানে দেখো, পার্থক্য হচ্ছে 2, তাহলে আমাকে 2-এর মান বের করতে হবে, ঠিক আছে, তো 2-এর মান কত, 32 × 2 = 64, ঠিক আছে, অর্থাৎ অপশন ডি এটা হচ্ছে আমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো, 5টি ক্রমিক জোড় সংখ্যার গড় হচ্ছে এত, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত, 5টা সংখ্যা আছে, 1 2 3 4 5, তাহলে গড় যেহেতু এটা দেওয়া আছে, তার মানে এটা মিলিকার সংখ্যা হয়ে যাবে, তার মানে এইটা হচ্ছে 998। এবার এখানে দেখো কি, এটা জোড় সংখ্যা কয় করে বাড়ে বলো, 2 2 করে বাড়ে, কারণ 2 4 6 8 দেখছো সবাই 2 2 করে বেড়েছে, তাহলে এরাও 2 2 করে বাড়বে, তাহলে এখানে 2 বাড়বে, এটা 2 বাড়লে কত হয়ে যাবে, এটা 1000, আরও 2 বাড়লে কত হয়ে যাবে, এটা 1002, আর এটাই হবে সবথেকে বড় সংখ্যা, যেটা অপশন বিতে আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিছু অঙ্ক করার দরকার নেই, মনে রাখবে যখনই ক্রমিক ব্যাপারটা থাকবে তখনই সবসময় যে গড় সংখ্যাটা থাকবে সেটাই হবে মিডিল ক্লাস সংখ্যা। এখানে দেখো 5টা সংখ্যা ছিল, 1 2 3 4 5টা, তাহলে মিডিল সংখ্যা কোনটা, মিডিল সংখ্যা হচ্ছে এইটা, অর্থাৎ এইটার মানই হচ্ছে ওই গড়টা, ঠিক আছে। যদি ছোটো সংখ্যা থাকতো তাহলে এখানে 2 কমাতে, আবার এখানে 2 কমাতে, এইটা হচ্ছে ছোটো সংখ্যা, ঠিক আছে, আর বড় সংখ্যা হচ্ছে এদিকে 2 তারপর আবার 2, অর্থাৎ 4 বেড়ে গেল, ঠিক আছে। চলো, এখানে দেবে এই অঙ্কটা তোমাদের বইয়ে ভুল আছে, এখানে এই √3 + 2টা আগে আছে, এখানে তা হবে না, মানে 2 + √3 হবে, অর্থাৎ 2টা আগে হবে, √3টা পরে হবে, নাহলে কিন্তু উত্তর মাইনাসে চলে আসবে, ঠিক আছে, তোমরা করে দেখতে পারো। তো এই অঙ্কটা কীভাবে করবে আমি একটু বলে দিই, ঠিক আছে। এই অঙ্কটা করার জন্য একটা আমি সহজ তোমাদের ট্রিক দিয়ে দেবো, ঠিক আছে, দেখো সেই ট্রিকটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। যখনই দেখবে এই দুটো স্কোয়ার স্কোয়ার বলছি, যে দুটো সংখ্যাতে যেতে দেওয়া আছে আর কি, তাদের স্কোয়ারের পার্থক্য যদি 1 হয়, মানে 2-এর স্কোয়ার - √3-এর স্কোয়ার, ঠিক আছে, পার্থক্য করো, 2-এর স্কোয়ার মানে 4, আর এই রুটের সঙ্গে স্কোয়ারে চলে যায়, তার মানে এখানে কী থাকে 3, এই 4 - 3 কত আসলো 1। যখনই এরকম সিচুয়েশান আসবে, একদম হুবহু এরকম দেখতে থাকবে সংখ্যাটা, দেখো এখানে যা আছে এখানে তাই আছে, এবং এখানে যা আছে এখানে তাই আছে, আর সবগুলো দেখো একই আছে, একবার প্লাস আছে একবার মাইনাস আছে, ঠিক আছে। এরকম সিচুয়েশান যখনই আসবে তোমার, এবং এই যে দুটো সংখ্যা তোমার দেওয়া আছে তাদের যদি স্কোয়ারের পার্থক্য 1 হয়, অর্থাৎ স্কোয়ার করে পার্থক্য যদি 1 হয়, তাহলে উত্তরটা হয়ে যাবে 2 × a² + b², এটা মাথায় রেখে দিবা, 2 × a² + b², মানে 2 × a মানে হচ্ছে প্রথম কার্ডটা, অর্থাৎ 2-এর স্কোয়ার, আর b মানে হচ্ছে √3-এর স্কোয়ার, ঠিক আছে, √3-এর স্কোয়ার, ব্যাস এটা হয়ে যাবে তোমাদের উত্তর। তাহলে 2টা 2 থেকে যাও, এটা 2 2 × 4, আর এটা √ আর স্কোয়ারে তো কেটে যাবে, আমি আগে বললাম 3 আসবে, তাহলে 4 আর 3 কত হলো 7, তাহলে 2 × 7 = 14, যেটা অপশন শীত আছে, এবং এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে।
এটা কিন্তু তোমরা মনে রেখে দেবে। উত্তরটা কী হবে? 2 × a² + b²। কোনো অঙ্ক করার দরকার তোমাদের এখানে পড়বে না, ঠিক আছে। আর তোমরা যারা করণীয় অঙ্ক করতে পারো আর কি, তারা করবা, ঠিক আছে। তো করলে দেখবে এই একই অ্যান্সার আসবে, দেখবে সবই কিছু চলে যাবে, কিন্তু এইটাই থাকবে রেজাল্ট, ঠিক আছে। 2 × a² + b² থাকবে, ঠিক আছে। চলো, 1728-এর সাথে গুণ করলে মানে পূর্ণবর্গ হবে এমন ক্ষুদ্রতম সংখ্যা কত? অর্থাৎ 1728-এর সাথে কত গুণ করতে হবে যাতে করে সেটা একটা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করতে হবে যাতে করে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, ঠিক আছে। তো পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্টটা কি আগে বলে দিই। পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্টটা হচ্ছে এটা যে ওর মধ্যে যে উৎপাদকগুলো থাকবে সেগুলো জোড় সংখ্যা থাকবে, মানে 2, 4, 6, 8, 10টা বিজোড় সংখ্যায় কিন্তু থাকতে পারবে না, ঠিক আছে। যদি বিজোড় সংখ্যায় কেউ কোনো উৎপাদক থাকে তাহলে পরে সেই উৎপাদকের জোর দেওয়ার জন্য একটা বাইরে থেকে এক্সট্রা সংখ্যা তোমাকে গুণ করে দিতে হবে, এবং সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত সেটা তোমাকে বলতে হবে। তো 1728 যেটা আছে, ঠিক আছে, এটাকে আমরা প্রথমে 2 দিয়ে কাটাকাটি করব, মানে 2 দিয়ে মানে উৎপাদকে ভাঙবো। 2 দিয়ে করো, 8 দুগুণে 16, 1 থাকছে 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। তারপর আবার 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 2 একে 2, 1, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দিলে কত আসছে দেখো, আর 2 একে 2, এখানে 0, 8, 108। আবার 2 দিয়ে দাও, কত আসছে দেখো 54। আবার 2 দিয়ে দাও, কত আসছে দেখো 27। এবার দাও 3 দিয়ে, 3 9 27। আবার 3 দিয়ে দাও, 3 3 9। এখন দেখো 2 সবাই জোড় আছে, এখানে দেখো এর সঙ্গে এর জোড় আছে, 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 কিন্তু দেখো এই 3টার কোনো জোড় নেই। সেজন্য এই 3টার জোড় দেওয়ার জন্য কী করতে হবে? এক্সট্রা 3 তোমাকে একটা দিতে হবে, তবে দেখো এই 3 আর এই 3 কী হবে? জোড় হবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে পূর্ণবর্গ হতে গেলে কী করতে হবে? একটা এক্সট্রা 3 এখানে তোমাকে গুণ করতে হবে, তবে এটা কিন্তু পূর্ণবর্গ হবে, ঠিক আছে। অর্থাৎ অপশান এ এটাই তোমাদের কোশ্চেনে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো, রামার আয় যদি হরির আয়ের চেয়ে 20% বেশি হয় তবে হরির আয় রামার আয়ের চেয়ে কত শতাংশ কম হবে? এইটা উত্তর হবে 16.2/3% কম হবে, ঠিক আছে। এটা মনে থাকতে হবে তোমাদের। 20% বেশি মানেই সবসময় 16.2/3% কম হবে, ঠিক আছে। আর 16.2/3% যদি বলে কম, তাহলে 20% বেশি হবে, ঠিক আছে। এটা তোমরা মনে রেখে দিতে পারো, ঠিক আছে। অঙ্কটা কীভাবে করবে সেটা দেখে নাও। 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে। যখনই কম করতে যাবে তখন এই একটা নিচে যোগ করে দাও, তাহলে 5 আর 1 কত হয়ে গেল 6, অর্থাৎ 1/6 × 100। ব্যাস, এটার পূর্ণ ভাঙাও, তাহলে পরেই তোমাদের অঙ্ক চলে আসবে। দেখো 3 দুগুণে 6 আর 50 দুগুণে 100, তারপর আসলো কত মান? 50/3। পূর্ণ ভাঙাও, 16 পূর্ণ, দেখো 3 16 48 আর 2 50, 16.2/3%, দেখলে। অর্থাৎ অঙ্ক করার এটা প্রয়োজন পড়বে না, তোমরা মনে রেখে দেবে এগুলো। এই ধরনের জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো তোমাদের এক্সামিনেশনে কিন্তু সময় বাঁচাবে, ঠিক আছে। যেগুলো আমি বলে দিই আরেকটা, যদি 25% কী হয়? কম হয়, তাহলে 25% কী হবে? বেশি হবে, ঠিক আছে। এটা মাথায় রেখে দেবে। আর 25% মানে 25% যদি মানে কী বলবো কম হয়, ঠিক আছে, তাহলে 33.1/3% বেশি হবে, ঠিক আছে। এগুলো মনে রেখে দেবে, এগুলো মনে রেখে দিলে তোমরা দেখবে অনেক অঙ্কই সহজে করতে পারবে, ঠিক আছে। যেমন 10% যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে 9.1/11% কী হবে? কম হবে, ঠিক আছে। এটা তোমরা মনে রেখে দেবে। এই ধরনের কিছু দেখবে আছে একদম ওই সেম টু সেম একই আসে ঘুরি ঘুরি, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো তোমরা মনে রেখে দিলে অতি সহজে কিন্তু তোমরা এই ধরনের অঙ্কগুলো করে নিতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। চলো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।